হ্যালো, এটা হচ্ছে ওমিটেলসের প্রথম ভিডিও। সো আগের ভিডিওতে যেটা হচ্ছে আমার চ্যানেলে অ্যাকচুয়ালি প্রথম ভিডিও, সেই ভিডিওতে আমি বলছিলাম যে হচ্ছে আমি কি নিয়ে কথা বলতে চাই। সো এটা হচ্ছে আজকে আমার গল্পের প্রথম গল্প। সো আজকে গল্প বলবো আমি ক্লাইমেট নিয়ে, গল্প বলবো আমি ওয়েদার নিয়ে। ওয়েদার চেঞ্জ বা ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং আমাদের অনেক বড় একটা ইস্যু। এই ইস্যুর স্কেলটা হচ্ছে আহ, আমাদের হচ্ছে মানব জীবন থেকে শুরু করে আমরা চারপাশে যা কিছু দেখে বড় হয়েছি, যা কিছু দেখি, যা কিছু জানি, যা কিছু স্বাভাবিক, সমস্ত কিছু পরিবর্তন করে ফেলতে পারে এত বড় একটা সমস্যা। সো এত বড় সমস্যার সমাধানটা অনেক বড় দরকার। সো আমি এত দূর পর্যন্ত যাব না, সেটা নিয়ে দুনিয়ার অনেক মানুষ ভাবতেছে, অনেক জায়গায় অনেক ধরনের কাজ হচ্ছে, অনেক মানুষ আবার ভাবতেছে না, যাদের ভাবা দরকার সেটা তাদের বিষয়। এখন আমরা কথা বলবো এই জলবায়ু পরিবর্তনটা আহ, আমরা আমাদের জায়গা থেকে কিভাবে কাজ করতে পারি। আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি মাইক্রো ক্লাইমেটের মাধ্যমে। এখন মাইক্রো ক্লাইমেট কি সেটা আমি বুঝাই। উম, জলবায়ু পরিবর্তনের কারণে গত 2 বছর 3 বছর ধরে আবহাওয়া খুবই এক্সট্রিম। গরমকালে মারাত্মক গরম পড়তেছে, শীতকালে এত ঠান্ডা পড়তেছে যেটা মেনে নেওয়ার মতো না, গরমকালে গরম সহ্য করার মতো না, বর্ষাকালে বৃষ্টি কোনোভাবেই নেওয়া যাচ্ছে না, কোনো ওয়েদার ঠিক ঠিকানা নেই। কিন্তু যখন প্রচণ্ড গরমের মাঝেও আমি যখন আমার ক্যাম্পাস মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 1 কিলো দিয়ে ঢুকতেছি, 1 কিলো দিয়ে যাচ্ছি, সুন্দর একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। ফার্স্ট 1 কিলো সম্পর্কে আমি একটু বলি। আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে মেইন রোড থেকে 1 কিলোমিটার ভিতরে, 1 কিলোমিটার সোজা রাস্তা দিয়ে মেইন ক্যাম্পাসের সাথে কানেক্টেড। 1 কিলো রাস্তার দুই পাশে অনেক পুরানো বড় বড় গাছ, সেগুন গাছ, রেইন ট্রি, মেহগনি, অনেক পুরনো পুরনো গাছ। সো এই রাস্তাটা সব সময় গাছ দিয়ে আবৃত থাকে এবং রাস্তার দুই পাশে হচ্ছে অনেক বড় খাল, পুরো 1 কিলোমিটার ধরে খালগুলো, এত বড় খাল। এক খাল, এই গাছ, ওয়াটার বডি, ট্রি, সব মিলে 1 কিলো। বাইরে হচ্ছে আগুনের মতো গরম হইলেও 1 কিলো সবসময় ঠান্ডা থাকতো। বাইরে যখন শীত আসার কথা, শীত আসতেছে না, তখন হচ্ছে 1 কিলোতে শীত চলে আসতো। তার মানে আমাদের আশেপাশে ছোট জায়গায় প্রকৃতির স্বাভাবিক অবস্থান আমাদের ওই জায়গাটার ক্লাইমেটে, ওয়েদারে অনেক বড় একটা প্রভাব ফেলে। এই কনসেপ্ট থেকে মনে পড়লো, রিসেন্ট সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় একটা জাপানিজ একটা ফরেস্ট এর একটু ঘুরতেছে, সেটা হচ্ছে মিওয়াকি ফরেস্ট। এর একটা অনেক পুরনো, এর একটা আহ, অনেক পুরনো বলবো না, এটা একটা মোটামুটি মডারেট পুরনো, খুব বেশি পুরনো না, জাপানিজ কনসেপ্ট। যেখানে হচ্ছে অল্প জায়গার ভিতর ওই জায়গার নেটিভ গাছ একটা প্ল্যানিং ওয়াইজ লাগানো হয়। সেখানে হচ্ছে বড় গাছের প্রজাতি থাকে, সেখানে হচ্ছে মাঝারি গাছ থাকে, ছোট গাছ থাকে, সেখানে ঝোপঝাড় থাকে। সবগুলোকে প্রথম 1-2 বছর বা 3-4 বছর হয়তো মেনটেনেন্স করা হয় ওই জায়গা ভেদে, গাছের প্রজাতি ভেদে। এরপর জায়গাটার মেনটেনেন্স করা হয় না, সেটা অল্প একটু জায়গার ভিতর করা হয় এবং গাছগুলোকে খুব ঘন ঘন করে হচ্ছে লাগানো হয়। এর ফলে কি হয়, এই গাছগুলো স্বাভাবিক বনের চেয়ে 10 গুণ দ্রুত বড় হয় এবং 30 গুণ ঘন হয়। একটা মিয়াওয়াকি ফরেস্টের কনসেপ্টটা হচ্ছে একটা শহরের ভিতর অল্প একটু জায়গা। মিয়াওয়াকি ফরেস্ট কিন্তু অল্প কিছু স্কোয়ার মিটারের মধ্যেই করে ফেলা যায়। যখন এরকম মাল্টিপল মিয়াওয়াকি কনসেপ্টের ফরেস্ট বিল্ড করা হয়, তখন সেটা শহরের টেম্পারেচার মেনটেন থেকে শুরু করে বায়ুর দূষণ, স্পেশালি বায়ুর দূষণের ক্ষতিকর পদার্থ PM2.5 কন্ট্রোল থেকে শুরু করে ওই শহরের ওয়েদারে খুব বড় একটা পরিবর্তন নিয়ে আসেন। মিয়াওয়াকি ফরেস্ট সম্পর্কে অনেক লেখালেখি হচ্ছে, অনেক পত্রপত্রিকা বলতেছে, আমরা সবাই জানি। কিন্তু একই সাথে হচ্ছে আরেকটা পুরানো জাপানিজ কনসেপ্ট, যেটা অ্যাকচুয়ালি অনেক পুরানো, সেটা হচ্ছে আলোচনা আসে না, সেটা হচ্ছে দাইসুকি। দাইসুকি কনসেপ্ট হচ্ছে এরকম, জাপান সম্পর্কে একটু ছোটো একটা আইডিয়া দিই। আমরা জাপান সম্পর্কে সোশ্যাল মিডিয়া থ্রুতে এখন অনেক বেশি জানি, আমাদের অনেকে হয়তো অনেক পছন্দ। একটা ছোটো একটা তাও আমি কনটেক্সট দিয়ে রাখি। জাপানে হচ্ছে প্রাকৃতিক সম্পদ খুব কম, কিন্তু জাপান সবসময় চেষ্টা করছে তাদের যে স্বাভাবিক প্রকৃতি মানে পাহাড়, বন, সাগর, এদের সাথে কোএক্সিস্ট করতে। এদের অরিজিনালিটি, এদের হচ্ছে এদের এক্সিস্টেন্সকে একটা ব্যালেন্সে রাখতে, মেনটেন রাখতে, যেন সিভিলাইজেশনের আগ্রাসন সব কিছু নিয়ে না ফেলে। সো সেখান থেকে তারা দাইজুকি কনসেপ্টের সাথে নিজেদেরকে ফ্যামিলিয়ারাইজ করে। জাপানিজ আর্কিটেকচার থেকে শুরু করে, বাড়ি বানানো থেকে শুরু করে, দৈনন্দিন লাইফ থেকে শুরু করে, ট্রেডিশনালি প্রচুর পরিমাণ কাঠের দরকার পড়তো। অ্যান্ড কাঠ আমরা আনতাম বন থেকে, বড় বড় গাছপালা কেটে। সো জাপানিজরা যখন নিজেদের সহাবস্থানের কথা চিন্তা করা শুরু করলো, তখন তারা দাইজুকি কনসেপ্ট এমনভাবে নিয়ে আসলো, তারা একটা পার্টিকুলার এরিয়াতে সিডার গাছ খুব হেভি প্রুনিং করতো। প্রুনিং মানে হচ্ছে গাছ অনেকটুকু অংশ কেটে ফেলা। সো তারা এমন ওয়েতে প্রুনিং করতো যেন গাছটা খুব সহজে ডালপালা মেলায় ছড়ায় পড়তে পারে, যে গাছটা লম্বা হওয়ার কথা ছিল সে ছড়ায় পড়তো এবং অনেক বেশি ব্রাঞ্চ হতো। যত বেশি ব্রাঞ্চ তত বেশি কাঠ। তারা ফরেস্ট ডিস্ট্রয় করতেছে না, তাদের দৈনন্দিন কাঠের চাহিদা অল্প জায়গা থেকে পূরণ করতেছে। সো জাপানিজদের এই কনসেপ্টটা
আমার সবসময় খুব পছন্দ। সেটা আমরা আমাদের জীবনেও কাজে লাগাইতে পারি, আমরা আমাদের আশেপাশে কাজে লাগাইতে পারি, স্পেশালি বাংলাদেশের মতো কনটেক্সটে। আমাদের তো সিডার গাছ নেই, কিন্তু হচ্ছে আমরা আমরা হচ্ছে পরিবেশ ঠান্ডা করার জন্য আমরা যা গাছ আছে আমাদের আশেপাশে একটা ফুল গাছ লাগাই, একটা হচ্ছে কৃষ্ণচূড়া লাগাই, একটা রাধাচূড়া লাগাই। যদি রাধাচূড়া মাটির ক্ষতি করে সেই টপিকে গেলাম না, যাই হয় আমাদের আশেপাশে, সেটা যদি আমাদের বারান্দাতেও ছোটো একটা আমরা ফরেস্টের মতো বানাইতে পারি, সেটা আমাদের বাসার মাইক্রো ক্লাইমেটে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অ্যান্ড আমি জানি যে হচ্ছে বাস্তবসম্মত কথা না, যেমন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বন্ধ করে দেবো, প্রকৃতি আগের অবস্থায় ফিরে যাবে। বাস্তবসম্মত কথা হচ্ছে যে আমরা যতটুকু পরিবেশের ক্ষতি করছি ততটুকু মেনে নেওয়া, মেনে নিয়ে নিজেদের জায়গা থেকে অল্প অল্প করে মিটিগেট করা। আমরা রাতারাতি কোনো কিছু চেঞ্জ করে দিতে পারবো না, রাতারাতি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বন্ধ হয়ে যাবে না, সিভিলাইজেশন বন্ধ হয়ে যাবে না, আমাদের কনজাম্পশন বন্ধ হয়ে যাবে না, আমাদের চাহিদা বন্ধ হয়ে যাবে না। এগুলো প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা। আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট করে ফরেস্টের মাধ্যমে আমাদের আশেপাশে মাইক্রো ক্লাইমেটে আমরা আমাদের অবদান রাখতে পারি, এবং হাজার হাজার কোটি কোটি মাইক্রো ক্লাইমেট মিলে আমি বিলিভ করি ইভেনচুয়ালি আমাদের ক্লাইমেট চেঞ্জের এগেনস্টে ফাইট করতে আমাদের স্ট্রেংথেন করবে। থ্যাংক ইউ।